উপন্যাস সাজের মায়া। মাগরিবের আজান পড়ে গেছে। দিনের আলো মিলিয়ে আঁধার নামছে ধরণীর বুকে। দেওয়ানবাড়িতে থমথমে অবস্থা বিরাজমান। ঈশান ফেরেনি এখনো। আর না তো তাকে ফোনে পাওয়া গিয়েছে সারাটা দিন। রাহেলা দেওয়ান বারবার মুছছেন ভিজে ওঠা চোখজোড়া। অন্য দুই গিন্নিও ছলছল চোখে বড় যাকে আগলে সান্ত্বনা দিচ্ছেন। রাইসুল দেওয়ান তার ভাইদের নিয়ে সোফায় বসে আছেন। মুখ রাগে লাল বর্ণ ধারণ করেছে। নয়ন নিয়াজ বেরিয়েছে ঈশানের খোঁজ করতে। কাজী সাহেব অবশ্য বিকেলের দিকেই চলে গেছেন। চন্দ্রা দেওয়ানও থ মেরে বসে আছেন। নিজের সিদ্ধান্তের উপর কি রাগ হওয়া উচিত তার? এই মুহূর্তে ঘটনা যাকে কেন্দ্র করে সেই বিয়ের কোণে লাল বেনারসি পরে লাল টুকটুকে বউ সেজে বসে আছে নিজের ঘরে। বলা বাহুল্য এ অবস্থায় তাকে সকাল থেকে সাজিয়ে রাখা হয়েছে। তমা, নুরি, নিশি, নিশা, রুশনি, রাফি সবাই এ ঘরেই এলোমেলোভাবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসা। ঈশান বাড়ি ফেরেনি সারাদিন। কিছু একটা যে একদম ঠিক নেই সেটা বোঝার মতো জ্ঞান তার আছে। এখন অবধি বেশ কয়েকবার জনে জনে এসে তাকে বুঝিয়ে যাওয়া হয়েছে। ঈশান একটা জরুরি কাজে আটকা পড়েছে, চলে আসবে। কিন্তু সে খুব ভালো করে বুঝতে পারছে এই নিখোঁজ হওয়া তার সম্পূর্ণ নিজ ইচ্ছাই, নিজ তাগিদে। তিতিরের কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। সাজিদ পাথরের মতো বসে আছে। তার হাতে ফোনে আসা ঈশানের সেই মেসেজ দিনের মধ্যে কম করে হলেও সবার চেক করেছে সে। না, আর কোনো বার্তা আসেনি। ঈশান যা করেছে আজকে সেটা সে আগে জানলে কি করতে দিত তাকে? দিত না। আটকাতো অবশ্যই। সবটা তছনছ হয়ে যেতে পারে আজকের কিছু ভুলে। হিসেবের গরমিল হয়ে যেতে পারে। আবার এক ঝটকায় সব গরমিল চুকেও যেতে পারে। কিন্তু সে রিস্ক সে একা একা ঈশানকে নিতে দেবে কেন? কেন হুট করে আজকেই রুষার সাথে গেল ও? ঈশান কি আগে থেকে সবটা জেনে গেছিল? অনিমা সারাদিন লক্ষ্য করেছে স্বামীর অস্থিরতা, তবে জিজ্ঞেস করার সুযোগ হয়ে ওঠেনি একবারও। এবার সাজিদের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। অনিমা ইশারা করলো উঠে আসার। মিনিট পাঁচেকের মধ্যে করিডোরে এসে দাঁড়ালো দুজন। অনিমা গম্ভীর গলায় বলল সাজিদকে, তুমি জানো ঈশান কোথায়? সাজিদ চুপ করে রইল। নিজের হাতের ফোনখানা এগিয়ে দিল অনিমার দিকে। অনিমা হাত বাড়িয়ে নিল ফোনখানা। মেসেজটি পড়ে স্তম্ভিত হয়ে গেল সে। হতবুদ্ধি হয়ে তাকালো সাজিদের দিকে। তুমি এটা আগে বলনি কেন? কি বলতাম, কখনোই বা বলতাম? আর বলেই কি হতো, বাড়ির কাউকে বলতে পারতাম। তাহলে এতক্ষণে আসছে না কেন? এতক্ষণে তো চলে আসার কথা। ঠিক আছে তো। সাজিদ হতাশায় মাথা নাড়ে দুদিক। জানি না, ওর লাস্ট লোকেশন ট্রেস করিয়েছি। ও হোটেলে নেই, ছিলই না। ইনফ্যাক্ট আমাকে মেসেজ করার কিছু মিনিটের মাথায় ও বেরিয়ে যায় সেখান থেকে। অনিমা দু হাতে মাথার চুল খামচে ধরে নিজের। কিছু বলতে যাবে তার আগে নিচ থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসে। দুজন তাকায় একে অপরের দিকে। ছুটে নেমে আসে নিচে। ঈশান এসেছে। ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে আছে। চুলগুলো উস্কো খুস্কো, বিধ্বস্ত অবস্থা। রাইসুল দেওয়ান ছেলের গায়ে হাত তোলা বাকি রেখেছে। রাশেদ, রাহিয়ান দেওয়ান সবাই মিলে আটকে রেখেছেন ভাইকে। তবে রাহেলাকে থামানো গেল না। গোটা জীবনে যেটা করেননি আজ করলেন সেটা। ঈশানকে কিছু বলার সুযোগ দিলেন না। এগিয়ে এসে সজোরে চড় মারলেন ছেলের গালে। গোটা বাড়ির মানুষ পাথর বনে গেল। দোতলার করিডোরে এসে দাঁড়িয়েছে তিতির। পাশে নিশি, তোমার সহ বাকি সবাই। দু হাতে মুখ চাপা দিল নিশি। মাকে সে এ জীবনে কখনো ঈশানের গায়ে হাত তুলতে দেখেনি। বাড়ির প্রত্যেকটা মানুষেরই একই অবস্থা। থরথর করে কেঁপে উঠল তিতির। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে উঠল তার। তার জন্য কিনা আজ ঈশান ভাইয়ের গায়ে হাত তোলা হলো। আর কিছু দেখতে পারবে না সে। দ্রুত পায়ে ছুটে গেল নিজের রুমের ভিতর। রাহেলা দেওয়ান চিৎকার করে উঠল। সজোরে ধাক্কা দিল ছেলেকে। তোকে পেটে ধরে অন্যায় করেছি আমি, অন্যায়। মা শোনো। ডাকবি না আমায়? আজকের দিনে এটা কেন করলি? আমার মেয়েটার সাথে। বারবার না করলাম। আমার কথা তুই। মা, কিচ্ছু হয়নি, আমাকে বলতে দাও। কি বলতে দেব? মেয়েটা আমার বউ সেজে তোর অপেক্ষা করছে সেই সকাল থেকে। তুই নিখোঁজ, পুরো গ্রাম ছড়িয়ে পড়েছে তোকে জোর করে বিয়ে দিচ্ছি। তাই রাগ করে চলে গেছিস তিতিরকে ফেলে। আমার মেয়েটার মান সম্মান নিয়ে। ঈশান মাকে জড়িয়ে ধরল। রাহেলা দেওয়ান নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করলে। ঈশান ছাড়ল না। আমি কোথাও যাইনি, বিয়ে করব, এসেছি তো। কোথায় ছিলি তুই, জবাব দে আগে। ঈশান থমকায়। এক নজর পরখ করে উপস্থিত সবাইকে। অধীর আগ্রহে তাকিয়ে আছে সবাই। ঈশান মাকে ছাড়ে। সরে দাঁড়ায় খানিকটা। শার্টের বোতাম কয়েকটা ধীরে হাতে খুলে ফেলে। শক্তপোক্ত শরীরের পেটের মাঝখানটা সম্পূর্ণ জুড়ে
সাদা ব্যান্ডেজ করা। ডান পাশ জমে আছে গাঢ় লাল রক্তে। রাহেলা দেওয়ান আর্তনাদ করে উঠলেন। বলা বাহুল্য বাড়ির প্রতিটি মানুষই চমকে গেলেন। গিন্নিরা শাড়ির আঁচলে মুখ চাপা দিলেন। চোখ ভিজে এর কাজ এইটা। শাড়ির আঁচলে মুখ চাপা দেওয়া। চোখ ভিজে উঠল তার নিমিষেই। ব্যস্ত হাত বাড়ালেন ছেলের দিকে। আব্বা এগুলো কি? কি করে হলো এসব? বলতে দিচ্ছ কোথায়? ছেলের এ অবস্থায় নিমিষেই রাগ পড়ে গেল বাড়ির সকলের। রাইসুল দেওয়ান ছলছল চোখে এগিয়ে এলেন ছেলের দিকে। এই ঈশান, এখানে এ অবস্থা। কি হয়েছিল বাপ? আহা, আগে ওকে বসাও, বসাও। রাশেদ দেওয়ান এগিয়ে এসে ভাইকে সরিয়ে ভাতিজাকে টেনে নিয়ে বসালেন সোফায়। ঈশান ধীরসুস্থে বসলো সেখানটায়। মাথা তুলে দেখলো চাতক পাখির মতো তার উত্তরের আশায় তাকিয়ে আছে তার পুরো পরিবার। রাহেলা দেওয়ান ফুঁফিয়ে কেঁদে যাচ্ছেন। ঈশান হাত টেনে মাকে বসালো পাশে। বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মা, বাড়ি আসার সময়। হসপিটালে ছিলাম, ফোনটা ভেঙে গেছে। পকেট থেকে বের করে দেখালো ভেঙে চুরমার হয়ে যাওয়া ফোনটা। বাড়িতে একবার খবর দেবেন না? কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম, আন্দাজ আছে তোমার? সেন্স ছিল না। যতক্ষণ ফিরেছে ততক্ষণ অলরেডি সন্ধ্যা হওয়ার পথে। আর দেরি করিনি। রাইসুল দেওয়ান হাত রাখলেন ছেলের মাথায়। ছেলেকে বকাঝকার জন্য অনুতপ্ত। যা হওয়ার হয়েছে। বড় কিছু যে হয়নি সেজন্য শুক্রিয়া। রাহেলা ছেলেকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছেন। এর মধ্যেই হুইল চেয়ারে ঠেলে আসতে দেখা গেল চন্দ্রা দেওয়ানকে। রিক্তা নিয়ে আসছে। দিদাকে দেখেই উঠতে গেল ঈশান। বৃদ্ধা হাত নেড়ে উঠতে নিষেধ করলেন। নিজেই এগিয়ে গেলেন ঈশানের দিকে। সফেদ শাড়ির আঁচলে নিজের চোখটা মুছলেন। পরখ করলেন ঈশানের শরীরের ব্যান্ডেজ করা সহ আরো কাটা কাটা দাগ। আঁচল বাড়িয়ে মুছে দিলেন ঈশানের মুখ। ঈশান হাত বাড়িয়ে ধরল দিদার হাত। দিদা, টেনশন দেওয়ার জন্য সরি। আমি কিছু বলতে হবে না দাদুভাই। মেজো বৌমা আমাকে সব বলেছে। তোমার এতে দোষ নেই। পরিবারের সবাই মাথা নাড়ল। একমত হলো তার সাথে। আরো বেশ কিছুক্ষণ চলল সেসব কথাবার্তা। ঈশান আশেপাশে পরখ করল একবার, কাউকে খুঁজল বোধহয়। সাজিদ, অনিমা, নিয়াজরা সবাই চোখ মুখ অন্ধকার করে দাঁড়িয়ে আছে একপাশে। ভাই বোনেরা একটু দূরে একে অপরকে ধরাধরি করে কাঁদছে। ছোট রাফি চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। চাচিরাও এখানেই। নয়ন নাইম চিন্তারত মুখে বসে আছে সামনের সোফায়। নেই শুধু তিতির। আশেপাশেও কোথাও দেখতে পেল না তাকে। সে অবশ্য কাউকে জিজ্ঞেসও করল না। এবার ধীরে হাতে শার্টের বোতামগুলো লাগিয়ে ফেলল। বাবার দিকে তাকালো। কাজী সাহেব কোথায়? রাইসুল দেওয়ান চমকালেন। ছেলের এ হাল দেখে এক মুহূর্তের জন্য সবটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। ছেলের দিকে ফিরে বললেন, চলে গেছেন। তো আসতে বলো এখন। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ঈশানের দিকে। রাইসুল দেওয়ান ছেলের কাঁধে হাত রাখলেন। বিয়েটা কি এখন করতে চাচ্ছ? ঈশান অবাক হলো। সে কখন বলল বিয়েটা করতে চায় না সে? বাবা, আমি ইচ্ছে করে আসিনি দুপুরে, এমনটা নয়। তাহলে বিয়েটা চাইবো না কেন? বাড়ির সকলের চোখ ছলছল করে উঠল খুশিতে। একটা সময় তারা ধরে নিয়েছিল ঈশান বিয়েটা করতে চাইবে না। ঈশানের কথায় সবার প্রাণে পানি ফিরে এলো যেন। রাহিয়ান দেওয়ান ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালেন। বড় দুই ভাইয়ের দিকে ফিরে বললেন, কাজী সাহেবকে নিয়ে আসি তাহলে। রাশেদ সাহেব উঠে পা বাড়ালেন, তিনিও যাবেন। ঈশান মা দিদার দিকে তাকালো। আমি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নামি কেমন? দুজনই মাথা নাড়লেন। ঈশানকে ধরে নিয়ে যেতে এগিয়ে এলো নিয়াজ, নাইম। হাতের ইশারায় নিষেধ করল সে। আমি পারবো। তোরা এদিকটা দেখ। একের পর এক রিং বেজে কেটে যাচ্ছে। ফোনের মালিক ফোন তুলছে না। আজ দুপুর 1টা থেকে কল করে যাচ্ছে। কিছুতেই কলে পাচ্ছে না। চোখ মুখ অন্ধকার করে রকিং চেয়ারে গা এলালো ছায়া মানবটি। চোখ মুখ ভয়াবহ কুঁচকে রয়েছে। সুদর্শন মুখটি আজকে সারাদিনের চিন্তায় শুকিয়ে কালো লাগছে পুরোই। এক হাতে কপাল ডলল। ডায়াল করলো অন্য একটা নাম্বারে। দুবার রিং হতেই উপাসের মানুষটি কল তুলল। এপাশ থেকে গম্ভীর স্বরে বলে উঠল, ফোন তুলছে না কেন? আমরাও খোঁজ পাইনি। যতদূর জানতে পেরেছি একজন আছে। একজন মানে আরেকজন? খোঁজ নাও। যাবো ওখানে? যাও, রাইট নাও। রাতের মধ্যে খবর চাই। ঠিক আছে। ফোন কেটে দুহাতে কপাল ঘষল ছায়া মানবটি। হাত বাড়িয়ে টেবিল থেকে তুলে নিল একটা ফটো ফ্রেম। 5জন মানুষ সেখানে। হাস্যোজ্জ্বল সকলের মুখ। সেখানটায় হাত বুলালো একবার। চেপে ধরল বুকের বাঁ পাশটায়। কঠিন মুখ আরো বজ্র কঠিন হয়ে গেল। পাশে রাখা রিভলভারটা তুলে ঠেকালো একবার নিজের মাথায়। টপ টপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। পরক্ষণেই নামিয়ে ফেলল সেটা। চেপে ধরল কাঠের টেবিলখানায়। দাঁতে দাঁত চেপে কঠিন গলায় আওড়ালো, আই উইল ডেস্ট্রয় ইউর এভরিথিং, এভরিথিং। তিতির ঘরের দরজা আটকে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে।
কাদার ফলে চোখের কাজল ছড়িয়ে মুখের বাজে অবস্থা। অবশ্য আর কতক্ষণই রাখতে পারত সাজসজ্জা। সেই সকাল থেকে তাকে এমন রোবটের মতো সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। এখন কান্না পেলে এগুলো নষ্ট হওয়ার ভয়ে কাঁদাও যাবে না নাকি? দরজায় শব্দ পেল। নিশি নুরির গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। ধীর পায়ে গিয়ে খুলে দিল দরজা। তিতিরের মেকআপের এই অবস্থা দেখে মাথায় হাত দিয়ে আর্তনাদ করে উঠল সকলে। রিশা রোশনি হু হু করে কেঁদে ফেলল। তিতিরকে পুতুল লাগছিল কিনা সারাটা দিন। দু যমজ বোন যা করে একসাথেই করে। সবাইকে ঠেলে ঠুলে দুপাশে এসে দাঁড়ালো তিতির। সারাদিন তোমাকে পাহারা দিলাম, আর যেই একটু সরেছি তুমি সব নষ্ট করে ফেললে। বড় ভাইয়াকে আমরা কি জবাব দেব? বলেই কান্না করে তারা। তাদের দুঃখ আকাশসম। পুতুলের মতো সাজিয়ে সারাদিন রাখলো, অথচ যখনই তার ভাইটা দেখার সময় হলো তখনই এমন মেখে ফেলেছে কেঁদে কুটে। নিশু নুরি তমা হতাশ চোখে তাকিয়ে আছে। কি আর বলবে মেয়েটাকে? তিতির তাকালো বোনদের দিকে, মুখটা ফুলিয়ে কেঁদে ফেললো। এখন তো তুলতেই হতো সব, নষ্ট হয়ে ভালোই হয়েছে। এখন তুলবি কেন? আমাদের ভাইটা দেখলই না আগেই। তিতির অবাক চোখে তাকায়। তমা দ্রুত হাতে টিস্যু আর মেকআপ বক্সগুলো নিয়ে বিছানায় আসে। তাড়াতাড়ি আয়, কাজী সাহেব চলে আসার আগে ঠিক করে দেব। তিতির হতবাক হয়ে তাকায়। কাজী সাহেব আসবেন মানে? নিশি বোনের আশ্চর্যতা টের পেয়ে টেনে এনে বসে বিছানায়। বিয়েটা হচ্ছে তো বারবি, সাজবি না কেন? আমার ভাইটা দেরি করেছে বলে রাগ করেছিস? বিয়ে হচ্ছে শুনে থ মেরে গেল সে। তার ধারণা ছিল ঈশান বিয়েটা করবে না বলে আসেনি সারাদিন। সে কিছু জিজ্ঞেস করবে তার আগেই ঘরের মধ্যে হুড়মুড়িয়ে ঢুকলো সব চাচিরা। অগত্যা মনের প্রশ্ন মনে চাপা রাখলো সে। সবাই তাড়া দেওয়া শুরু করলো। কাজী সাহেব এসে পড়েছেন বলে। ঈশান ধীরে সুস্থে শাওয়ার নিয়ে বেরিয়েছে। ব্যান্ডেজ না ভিজিয়ে গোসল করতে বেশ সময় লেগে গেল। তাছাড়া শরীরের আরো কয়েক জায়গায় আঘাত থাকায় জ্বলছে পুরো শরীর। বাথরুম থেকে বেরিয়ে চোখ পড়ল তার ঘরে তার জন্য অপেক্ষা করা মানুষগুলোর দিকে। একজন রুদ্রমূর্তিতে তাকিয়ে আছে তার দিকে। ঈশান তোয়ালেতে মাথা মুছতে মুছতে এসে বসলো চেয়ারটায়। বন্ধুদের দিকে তাকালো, বাঁকা গলায় বলল, বিচার সভা পরে হোক। জামা কাপড় পরতে দিবি তো নাকি? নিচে সবাই অপেক্ষা করছে। অনিমা ঋতু বিছানায় বসা, নিয়াজ অন্য একটা চেয়ারে, নাইম বিছানার পাশে দাঁড়ানো আর সাজিদ দরজা আটকে সেখানে হেলান দেওয়া। সাজিদ এগিয়ে এলো, চেয়ার টেনে বসলো ঈশানের পাশে। নিচে যা বললি মিথ্যে বললি কেন? সবটা মিথ্যে না, এটা তোদের মিথ্যা লাগে? নিজের শরীরের কাটা অংশ ইঙ্গিত করে দেখালো ঈশান। এটা না, বাকি কথা। বাইক অ্যাক্সিডেন্টে এমন আঘাত লাগে তুই করেছিস কখনো? জানবি কিভাবে? সাজিদ বিরক্ত মুখে তাকিয়ে রইল। বাকিরা ব্রুক কুঁচকে শুনছে কথোপকথন। দেখ ঈশান, আমি বিগত 4 বছর হলো ক্রাইম ব্রাঞ্চে আছি। এসব কাটাছেঁড়া দেখে আমি অভ্যস্ত। ঈশান হাসলো সাজিদের দিকে তাকিয়ে। হাসবি না, কোথায় ছিলি সারাদিন? জানিয়েছিলাম তোকে, ওসব নাটক আমার সামনে করবি না। রুষার কাছে তুই ছিলি না। ছিলাম। শব্দ করে হেসে উঠল সাজিদ। দুহাত আড়াআড়ি ভাঁজ করলো বুকের উপর। সবার চোখে ধুলো দিতে পারিস তুই, আমাদের পারবি না। আর আমাকে তো আরও না। তা এসপি সাহেব, আমাকে কি আপনি অন্য সন্দেহ করছেন? সাজিদ নিজের ফোনটা বের করলো। তার রুষার সাথে কি করছিলি? এবার ঈশানও শব্দ করে হেসে উঠল। বোকার মতো কথা বলছিস। হোটেল রুমে দুটো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে ছিল সারাদিন। কি করছিল এটা জিজ্ঞেস করছিস? ছে, লজ্জা নেই? নিয়াজের চোখ রাগে লাল হয়ে গেছে। একের পর এক মিথ্যা বলছে ছেলেটা। বাকিরা উসখুস করছে কিছু বলার জন্য। তবে হাত বাড়িয়ে নিষেধ করলো সাজিদ। তার কথা শেষ হয়নি এখনো। হাঁটুর উপর দু হাতের কনুই ভর দিয়ে তাকালো ঈশানের দিকে। তুই বাড়ি থেকে বের হলি সকাল 10টার দিকে। যে হোটেলে তোর লাস্ট লোকেশন পেয়েছি সেটা এখান থেকে 1.5 ঘন্টার রাস্তা। হিসেব ভুল নই, কারণ সেখানে খোঁজ নিয়ে জেনেছি তুই সেখানে যখন পৌঁছাস তখন বেলা 11টা 46। চাবি নিয়েছিস 332 নাম্বার রুমের। রিসেপশন থেকে সে রুমে যেতে সর্বোচ্চ 5 মিনিট। তার মানে রুমে পৌঁছানোর সময় আনুমানিক 51-52। তুই লাঞ্চ অর্ডার করেছিলি তখন 11টা 58। মানে রুমে ঢোকার 6-7 মিনিট পর। আমাকে যখন মেসেজ করিস তখন বাজে 12টা 31। কথাগুলো একদমই বলে দম নিল সাজিদ। রুমের মধ্যে সবাই চুপ। ঈশান ভাবলেশহীন হাসি হাসি মুখে জিজ্ঞেস করলো, এই কথাই কি প্রমাণ করতে চাচ্ছিস? সাজিদ চোখ সরু করে তাকিয়ে রইল। ম্যানেজার জানিয়েছে খাবার রুমে যেতে লেগেছে 8-10 মিনিট। খেতে ধরলাম সময় লেগেছে 15 মিনিট। রুষা রুম থেকে এটু প্লেট আনতে কল করেছে। বেয়ারা গিয়ে রুমে একজন একা মহিলাকে দেখেছে। খাবারও একজনই খেয়েছে, আরেকজনের খাবার ছোঁয়াও হয়নি। আমার আন্দাজ ভুল না হলে তুই খাসনি।
তখন সময় বলেছে 12টা 21। তার থেকেও বড় কথা, তুই হোটেল থেকে বেরিয়ে গেছিস 12টা 39-এ। আমাকে মেসেজ করা আর তোর হোটেল ছাড়ার মধ্যে সময় মাত্র 8 মিনিট। মানে কি বলতো? ঈশান হাসলো, এক হাত মুখ ডলল। তুই বল। তোকে তো লম্বা রেসের ঘোড়া ভেবেছিলাম ঈশান। 8 মিনিটে আউট হওয়ার পুরুষ তো তুই না। অ্যাটলিস্ট আমরা ভাবিনি। সাজিদের বাঁকা কথায় রুমের মধ্যে হাসির শব্দ পাওয়া গেল। নিয়াজ শব্দ করে হেসে ফেলল। ঈশান ভ্রু কুঁচকে তাকালো। হোয়াট ননসেন্স। সাজিদ হেলান দিল চেয়ারে। আয়েশ করে বসলো। ওখানে তুই 8 ঘন্টা সময় কাটিয়েছিস। সব মিলিয়ে সময় পেলি কোথায় ওর সাথে রোমান্স করার? গাদা পেয়েছিস আমাদেরকে। এমনি এমনি চাকরি করে। ঈশানের মুখে হাসির রেখা দেখা গেল। সাবাস এসপি সাহেব। বন্ধু হিসেবে গর্ব হচ্ছে আমার। একেবারে হিসেবে পাকা। কথা ঘুরাবি না। তুই রুষার সাথে ছিলি না। মিথ্যে কেন বলছিস আমাদের? আমি যদি ভুল না করি তুই একই কথা তিতিরকেও বলবি। এই তো আরেকটা হিসাব মিলিয়ে ফেললি। চাইছিস কি তুই? রুষাকে জড়িয়ে নাটকটা কেন সাজাচ্ছিস? ঈশান বাঁকা হাসল। সেও সোজা হয়ে তীক্ষ্ণ চোখে সাজিদের দিকে তাকালো। আগে তুই বলতো, তোর যে চাকরি সেটাতে এত ছুটি তোকে কে দিল? তুই এখানে দিনের পর দিন কি করিস? সাজিদ থমকালো। আর চোখে তাকালো অনিমার দিকে। এখানে কিসের মিশনে আছিস? এবার থমথম খেয়ে গেল সাজিদ। এই কথাটা এখন এক্সপেক্ট করেনি সে। গম্ভীর গলায় বলল, আমার অনেক মিশনেই কম বেশি থাকতে হয়। এবারে এটা টু কনফিডেন্সিয়াল। আমাকেও বলা যাবে না। সাজিদ কপাল কুঁচকায়। এখানে আমার কথা কেন উঠছে? আমরা যেটা জানতে চাইছি সেটার উত্তর দে। আমি তোর বেস্ট ফ্রেন্ড। তোর চাকরির জন্য তুই আমাকে তোর মিশনের কথা বলছিস না। তাহলে আমারও কি কোনো ব্যক্তিগত কিছু থাকতে পারে না? অবশ্যই পারে। কিন্তু সেটা যদি হয় রুষাকে নিয়ে, তাহলে সমস্যা আছে আমার। ঈশান উঠে দাঁড়ালো। আলমারি খুলে সকালে মায়ের দেওয়া পাঞ্জাবিটা বিছানায় রাখলো। হিসেবে এখন মিলবে না এসপি সাহেব। মিলবে না। সময় লাগবে। ধরে নিন আপনি যে পথে চলছেন, আমিও সেই পথেরই পথিক। হেঁয়ালি করবি না ঈশান। বিষয়টা মোটেই নিরাপদ নয়। যতই মিথ্যা বলিস, আজ তোর এই অবস্থার জন্য। ঈশান হাত তুলে থামিয়ে দেয় তাকে। থাম। আম অলরাইট। তবে গিল্টি কাউকে ডিফেন্স করাটা তো তোর প্রফেশনের সাথে যায় না। আমি কাউকে ডিফেন্স করছি না। রুষার বিষয়টা সবাই জানতে। আমি জানতাম না কেন? সাজিদ চুপ করে রইল। অনিমা উঠে দাঁড়ালো বিছানা থেকে। তুই হাই টেম্পার, রেগে জিতি। কই রেগেছি? বরং ওর সাথে ভালো টাইম স্পেন্ড করে এলাম। বেচারির নাকি আমার জন্য রাতে ঘুম হয় না। একটু ঘুমের ডোজ দিয়ে এসেছি আর কি। 1-2 দিন ঘুমাবে আর কি। সাজিদ হাত নাড়ে। সে খবর আমার কাছে আছে। তিতিরকে এই মিথ্যাটা বলবি না তুই। রুষার বিষয়টা আমরা দেখব। আলাদাভাবেই দেখব। ওকে কষ্ট দিতে চাচ্ছিস কেন? ও একটা ছেলের কথা বলছিল জানিস? 1 সেকেন্ড। বাই এনি চান্স তুই ওকে জেলাস করানোর জন্য এসব বলবি? অনিমার কথা ঈশানের মুখ গম্ভীর হয়ে যায়। কি একটা ভাবে। আমি ওকে ভালোবাসি না। তাই যা বলার আমি বলবো। ভালো না বাসলে বিয়ে করতে রাজি হতিস না। রুষাকে বিয়ের জন্য তো রাজি হয়েছিলাম। তুই আবার রুষার সাথে তিতিরকে জড়াচ্ছিস। রুষা কিছু। এবার বোধহয় কিছু একটা হলো ঈশানের। মুখটা মলিন হয়ে এলো। সবাই খেয়াল করলো। সাজিদ বড় বড় চোখ করে বলল, সত্যিই রুষা? ঈশান শেষ করতে দিল না সাজিদের কথা। মুখ ঘুরিয়ে নিল। আমি সামলে নেব সবটা। চল নিচে চল। জেরা করা শেষ হলে। কি চাস তুই? এমন করার কারণটা বল। তোর কাজ তুই কর। ধরে নে হেল্প করছি তোর। রুষা। ওর কাছে আমার আর কাজ নেই আপাতত। তবে আমি খুব ভুল না করলে ও এত সহজে শান্তিতে না নিজে ঘুমাবে, না আমাকে ঘুমাতে দেবে। তবে আপাতত আমার যা দরকার, যা নেওয়ার নিয়ে এসেছি। তোকে পাঠিয়েছি সেসব দেখেছিস? সাজিদ অবাক হলো। ব্যস্ত ভঙ্গিতে ফোন খুললো। বড় বড় চোখ করে ফেললো। রেখে দে। কাজে দেবে আই গেস। ওকে সামলে নিস আপাতত। শুধু তিতির নই, আমার গোটা পরিবারই আমার কাছে ইম্পর্ট্যান্ট। আর তাদের ভালোর জন্য আমি সাময়িক কষ্ট দিতে হয়, আমি তাও দেব। কিছু সময় আঘাতের ফলস্বরূপ যদি আজীবন ভালো থাকা যায়, এইটুকু কষ্ট পেতে বা দিতে ক্ষতি কি? দীর্ঘশ্বাস ফেলে এবার পরিস্থিতি স্বাভাবিক করতে চাইল ঈশান। ঘাড় ডলল এক হাতে। বাঁকা হেসে তাকালো সবার দিকে। আর ইউ আর রাইট। আমি লম্বা রেসের ঘোড়া। সেটা না হয় আমার বউয়ের থেকে শুনিস পরে। রেসটা এখনো এ জীবনে একবারও খেলা হয়নি। না হলে প্রমাণ দিতাম। যখন খেলবো আমার বউকে বলবো তোদের জানাতে। ও না হয় রিভিউ দিবে। ঈশান চোখ টিপল। অনিমা ঋতু কপাল চাপড়ালো ছেলেটার এমন নির্লজ্জ কথা শুনে। বাকিরা হেসে ফেলল। সাজিদের ফোন ততক্ষণে চলে গেছে অনিমার হাতে। সেখান থেকে বাকিরা নজর বুলালো সেটাতে। সবারই চোখ ছানা বড়া। নিয়াজ লাফিয়ে উঠল। তুই জানতিস ঈশান? ঈশান পাঞ্জাবিটা গায়ে জড়ালো।
হাত ঘড়িটা পড়তে পড়তে বাঁকা হেসে বলল, আমি পচা ডুবাই মুখ দেই না। তোর অন্তত জানিস। ঘরময় আলো ঝলমল করছে। বিষাদময় পরিস্থিতিতে সম্পূর্ণ ভাটি পড়েছে। সবাই খুশিতে মাতামাতি করছে। হৈ হুল্লোড় আওয়াজে গম গম করছে পুরো বাড়ি। গিন্নিরা খাবার টেবিলে সাজাতে ব্যস্ত। বিয়ে পড়ানো হলে বরকনেকে খাওয়ানো, যা যা সব তৈরি করা শেষ। রিশা, রোশনি, রাফি তো আমার ভাই বোনদের সাথে পুরো বাড়ি ছুটাছুটি করছে। ঘরে কাটাতে সময় 9:45। কাজী সাহেব চলে এসেছেন বেশ কিছুক্ষণ হলো। বাড়ির লোকজন সহ যাদের আসার কথা ছিল সবাই তৈরি হয়ে বসেছে। কাজী সাহেব তিতিরকে নিয়ে আসার জন্য তাড়া দিলেন। ঈশান নেমে এসেছে। সাজানো আসনে বসলো। মাঝখানে ফুল দিয়ে তৈরি পার্টিশন করা হয়েছে। বরকনেকে দুপাশে বসানো হবে। মিনিট পাঁচেকের মধ্যে নিশি নুড়ি নিয়ে নামলো তিতিরকে। ছোট বাচ্চারা হাততালি দিয়ে চিৎকার করে লাফিয়ে উঠল। ঈশান তাকালো সিঁড়ির দিকে। তিতিরকে ধরে নামাতে হচ্ছে। নিশি আঁচল ধরে আছে। এক মুহূর্তের জন্য থমকে গেল ঈশানের মস্তিষ্ক। হার্ট বোধহয় একটা বিট মিস করলো। চোখ সরিয়ে নিতে চাইলো। অসম্ভব মনে হলো তার কাছে। লাল টুকটুকে বেনারসি জড়ানো, মুখের সামনে বেশ লম্বা করে ঘুমটা টানা। দু হাতে সে ঘুমটা ধরে আছে তিতির। তবে সে পাতলা ঘুমটার আড়ালে পরীর মতো মুখখানা আবছা দেখতে পাওয়া যাচ্ছে। স্বর্গের অপ্সরী জমিনে নামে কিনা, তাদের দেখতে কেমন হয় তা তার জানা নেই। একদম নেই। তবে আজকের পর সে কথা জিজ্ঞেস করলে তিতিরের এই রূপ বর্ণনা সে দিয়ে দেবে নিশ্চিন্তে। নাইম, সাজিদরা একে অপরের দিকে তাকালো। মুচকি হাসলো ঈশানের ঘুর লাগা নজর দেখে। মিয়াজ ধাক্কা দিল। ধীর গলায় ফিসফিস করে উঠল, হারে প্রথমে তো বললি বিয়েই করবি না। বলছিলাম না ওকে লাল শাড়িতে দেখলে তোর মরণ নিশ্চিত। মিলল তো। মর বেটা এখন। চোখ সরিয়ে নিল ঈশান। তিতিরকে বসানো হলো সামনাসামনি। ফুলের আড়ালে আপাতত আড়াল হলো নারী রূপে ফুলটি। বসা মাত্রই গা শিউরে উঠল তিতিরের। ঘুমটার আড়ালে আর চোখে দেখার চেষ্টা করলো ঈশানকে। আর কয়েক মুহূর্ত পর থেকে জনম, সে জনম, আজীবনের জন্য এই মানুষটার সাথে তার জীবন বাঁধা পড়বে। দেওয়ান বাড়িতে এই মুহূর্তে পিনপতন নীরবতা। তিতির ঈশানকে বসানো হয়েছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করবেন। তিতিরকে ঘিরে সব চাচিরা বোনেরা বসেছে। অনিমার নিশি তাকে ধরে দুপাশে বসে আছে। তিতিরের সাইডে চেয়ারে বসেছেন রাশেদ দেওয়ান। মেয়েটা এক প্রকার জড়সড় হয়ে আছে। রাহেলা দেওয়ান অধীরে শাশুড়িকে নিয়ে বসেছেন। নাইম ব্যস্ত হাতে ডিএসএলআর নিয়ে বিয়ের ফটো সেশন করছে। রাইসুল দেওয়ান বসেছেন ছেলের ঠিক পাশেই। রিশা, রোশনি, রাফি অবশ্য তাদের বড় ভাইয়ার দলে। তারা মহা উত্তেজিত হয়ে আছে এই মুহূর্তে। ঘুরে ঘুরে বারবার বর কনেকে দেখতে ব্যস্ত। কাজী সাহেব ফিরে তাকালো রাইসুল দেওয়ানের দিকে। বিয়ের কাজ শুরু করবেন, অনুমতি চাইলেন। রাইসুল সাহেব মাথা নাড়লেন। কাজী সাহেব হাতের নথিটা খুললেন। গলা পরিষ্কার করে নিলেন খানিকটা। আজকের একটা বিশেষ দিন, পবিত্র দিন। বিয়ে দুটো মনের পবিত্র মিলন, পবিত্র বন্ধন। খোদার তরফ থেকে এটি পূর্ণ নির্ধারিত, ইহকল পরকালের জন্য এক হওয়া। জনাব রাইসুল দেওয়ান এবং জনাবা রাহেলা দেওয়ানের বড় এবং একমাত্র পুত্রের সাথে মৃত জনাব হেলাল শিকদার এবং মৃত জনাবা তয়না শিকদারের একমাত্র কন্যা রেহনুমা আশা তিতিরের 30,01,000 দেনমোহর ধার্য করিয়া শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। কাজী সাহেব তিতিরের দিকে ঘুরে বসলেন। হাঁটু অব্দি লম্বা ঘুমটা টানা। চোখ ছলছল করছে তার। টুপটাপ 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল তার কুলের উপর। বাড়ির সকলের দৃষ্টি তার উপর। কাজী সাহেব পুনরায় নাম পরিচয় উল্লেখ করলেন তিতিরকে। তারপর স্পষ্ট গলায় বললেন, আপনি রেহনুমা আরশাদ তিতির 30,01,000 দেনমোহরে ঈশান আরশাদ দেওয়ানকে বৈধ স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি? রাজি হলে বলুন কবুল। তিতির থমকে গেল। কথাটা গলার ভিতর দলা পাকিয়ে আসছে। বুকের ভিতরটা চিনচিন করছে। বিয়ে প্রতিটি নারীর স্বপ্নের মতো। এই বিশেষ দিনটার অপেক্ষা সকল নারীরাই করে। হাজার হাজার স্বপ্ন বোনা থাকে, তবে আর দুজন মানুষের বোধহয় এই দিনটা নিয়ে আরো বেশি অনুভূতি কাজ করে। তারা হলে বাবা-মা। কাজী সাহেব তার বাবা-মায়ের নাম উচ্চারণের সময় মৃত বলার সাথে বুকের ভিতরটা চিনচিন করে উঠল তার। হুট করেই অনুধাবন করল ওই বিশেষ মানুষ দুটো তার এই বিশেষ দিনে তার পাশে নেই, কোথাও নেই। গোটা দুনিয়াতেই নেই। ঝরঝর করে কেঁদে ফেলল তিতির। অস্পষ্ট স্বরে শব্দ করে বেরিয়ে এলো মুখ থেকে, বাবা-মা। কান্নার তোড়ে আর কথা বলতে পারল না সে। ঘরময় সবাই বুঝতে পারল তিতিরের অবস্থা। এক মুহূর্তের মধ্যে সবার চোখ হয়ে চলছল করে উঠল। রাহেলা দেওয়ান শাড়ির আঁচলে মুখ চেপে ধরলেন। বাড়ির কর্তাদের চোখের পানি জমল। রাহেলা দেওয়ান উঠে এগিয়ে গেলেন সেদিকে। নিশি সরে গিয়ে জায়গা দিল তাকে। আগলে নিলেন মেয়েটাকে। আলতো চুমু এঁকে দিল ললাটে।
ওরা খুব খুশি হচ্ছে মা, খুব খুশি। তোর মায়ের ইচ্ছে ছিল এটা। আজকের দিনে তাদের আক্ষেপে কাঁদলে তারা কষ্ট পাবে না বল? তিতির জড়িয়ে ধরল শাশুড়িকে। রাহেলা মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি তোর মা না, গোটা জীবন এই দু হাতে মানুষ করেছি। আমার মেয়ে তুই, খুব আদরের। আজকের পর থেকে সে সম্পর্ক আরো শক্তপোক্ত হলো মা। তুই আমার নারী ছেঁড়া দন, একমাত্র ছেলের বউ। আমি কিন্তু তোর শাশুড়ি হতে পারবো না। আজীবন মা থাকবো। কাঁদছিস কেন তাহলে? আমি তোর বড় মামা, তোর বাবা মা না? এমন কাঁদলে আমাদের কষ্ট হয় না? আমাদের তো মনে হয় তোর বাবা মা হতে পারেনি তাহলে। তিতিরের অন্তর জুড়িয়ে গেল তার বড় মামির কথায়। সত্যি তো, এই মানুষগুলো কখনো ওকে বাবা মার অভাব বুঝতে দেয়নি। বিশেষ করে বড় মামা, বড় মামুনি। আজ তারাই ওর শ্বশুর শাশুড়ি। এ জীবনে তার কোনো কিছু কমতি নেই, রাখেনি তারা। না আদর, না যত্ন, আর না তো ভালোবাসা। যাদের চলে যাওয়ার তারা চলে গিয়েছে। ক্ষুধার বান্দা ক্ষুধা নিয়ে গিয়েছে, এটাই ভবিতব্য ছিল। ক্ষুধায় মর্জিতে কিসের আক্ষেপ, কিসের আফসোস, যেখানে ক্ষুধা পরিবার দিয়েছে তাকে। তিতির রাহেলার দিকে তাকিয়ে আদুরে ভঙ্গিতে মৃদু হাসতে চাইল। রাহেলা আলতো হাতে শাড়ির আঁচলে চোখ মুখ মুছিয়ে দিয়ে অনিমাদের ইশারা করলো তাকে সামলাতে। নিজে চোখ মুছতে মুছতে উঠে গেলেন সেখান থেকে। কাজী সাহেব আবারও জিজ্ঞেস করলো তিতিরকে। এবার খানিকটা দম নিয়ে জোরে শ্বাস টেনে নিল তিতির। কান্নার জন্য এখনো ফুফাচ্ছে। তারপর সময় নিয়ে ধীরে ধীরে উচ্চারণ করলো কাঙ্ক্ষিত শব্দগুলো। ঘরময় সকলের চোখে মুখে খুশির ঝলক ফুটে উঠল। নাইম সব অ্যাঙ্গেলে ভিডিও ছবি নিতে ব্যস্ত। কাজী সাহেব এবার ঘুরলেন ঈশানের দিকে। ঈশান স্থির হয়ে বসে আছে। এ সময়টাতে পুরুষ মানুষের মনের মধ্যে ঠিক কি চলে সেটা কি নারীর মতো প্রকাশ পায় না বোধহয়। ক্ষেত্রবিশেষ হাতে গোনা কিছু পুরুষের প্রাপ্তির খুশিতে আবেগের প্রকাশ ঘটতে দেখা যায়। তবে ঈশানের মতো কঠিন মনের মানুষের হৃদয়ে তার ভাষায় নেহাতই অপছন্দের নারীকে গোটা জীবনের মতো নিজের সাথে হালাল করে বাঁধার অনুভূতি কি হতে পারে তা হয়তো অপ্রকাশিতই রয়েছে। বলা বাহুল্য ঈশান এর মধ্যে একবারও তাকায়নি তিতিরের দিকে। সেটা কেন তার হিসেব আমাদের কাছে ধুরেই থাকবে? হতে পারে বউ নামক ওই হালাল নারীটির চোখের পানি তার কঠিন হৃদয়কে ক্ষতবিক্ষত করছে, অথবা অপছন্দের পরিমাণ বেশি হওয়ায় সে চোখের পানি সহ্যসীমার ঊর্ধ্বে। কে জানে, হবে হয়তো কিছু একটা। বাড়ির সবার দৃষ্টি এবার ঈশানের দিকে। কাজী সাহেব আবার স্পষ্ট গলায় উচ্চারণ করলেন, ঈশান আরশাদ দেওয়ান, আপনি কি জনাব মৃত হেলাল শিকদার এবং জনাবা মৃত তনয়া দেওয়ানের একমাত্র কন্যা রেহনুমা হেলাল তিতিরকে 30 লক্ষ টাকা দেনমোহরে আপনার বৈধ স্ত্রী হিসেবে কবুল করলেন? ঈশান সময় নিল না, তবে দম নিল খানিকটা। মাথা নাড়ল সে। দৃঢ় গলায় উচ্চারণ করল শব্দগুলো। এবার ঈশান আর চোখে একবার নজর ফেলল তিতিরের দিকে। তিতির মাথা নিচু করে শাড়ির অংশ ধরে বসে আছে, কাঁদছে। ছোট শরীরখানা কেঁপে কেঁপে উঠছে বারবার। লাল দুপাট্টাখানা একদম অনেকটা সামনে অবধি টেনে দেয়া। বাড়ি বেনারসি, গা ভর্তি গহনা নিয়ে আড়ষ্ট হয়ে বসে আছে। ঘরময় সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে উঠল। কাজী সাহেব দোয়ার জন্য হাত তুললেন। তিতির হঠাৎ তাকালো ঈশানের দিকে। ঈশান তার দিকে তাকিয়ে আছে কি, তাই তো মনে হলো। তীরের শুষ্ক ফলা এসে বুকে লাগলো তার। ঈশান বুঝতে দিল না, ভাবলেশীন ভাবে অন্যদিকে দেখল। সবাই প্রায় নিঃশব্দে চোখ মুছল। রিশা, রোশনি, রাফি তিনজন এক প্রকার চিৎকার শুরু করে দিল খুশিতে। ঘরময় ছোটাছুটি তো ব্যস্ত। ইয়ে বারবি এখন বড় ভাইয়ের বউ, বারবি এখন বড় ভাইয়ার বউ। ছোটদের কথা শুনে হাসির রোল পড়ে গেল সবার মধ্যে। বউ শব্দটা যতবার কানে আসছে বুকের বাঁ পাশটা কেমন মোচড় দিয়ে উঠছে তিতিরের। একই অনুভূতি বোধহয় ঈশানেরও হচ্ছে। ঈশান অবাক হয়, এ কেমন অনুভূতি? অসময়ে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। বাইরে ফাল্গুনের নাতিশীতোষ্ণ আবহাওয়া হঠাৎ করে প্রকৃতিতে রুষ্ট হলো নাকি নবদম্পতিকে শুভকামনা জানাতে এই পথ বেছে নিয়েছে তা বলা মুশকিল। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। অন্যান্য বিয়ে শাদীর থেকে এ বিয়ে ভিন্ন। না আছে কনে বিদায়ের তাড়াহুড়ো, মেয়ে পরের ঘরে চলে যাওয়ার কান্নাকাটি। বাড়ি জুড়ে খুশির আমেজ সবার মধ্যে। ঘরের মেয়ে আজ থেকে ঘরের বউ। নয়ন, নিয়াজ, সাজিদ, নাইম মিলে অতিথি আপ্যায়নে ব্যস্ত ছিল এতক্ষণ। খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে এর মধ্যেই। তোমার পরিবার ইতিমধ্যেই চলে গেছেন। তোমার রয়ে গেছে অবশ্য। আজকে সে এখানেই থাকবে। নিয়াজ, সাজিদ ওদের কাউকে যেতে দেয়া হয়নি। যেতেও না ওরা। কি করে যেত, বন্ধুর বাসর বলে কথা। কত দায়িত্ব তাদের। সবাই এরই মধ্যে সুন্দর করে ঈশানের ঘরের ওর বাসরের জন্য সব সাজিয়ে ফেলেছে। ঈশান তিতিরকে পাশাপাশি বসিয়ে খাবার খাইয়ে তিতিরকে নিয়ে যাওয়া হলো সে ঘরে।
ছেলেমেয়েরা নানা দুষ্টুমি করবে এখন। যথেষ্ট রাত হয়েছে, বড়রা কেউই আর তাদের আনন্দে বাধা দিতে চাইল না। সবাই কাজ মিটিয়ে চলে গেল নিজেদের ঘরে। যা যা বলে দিলাম মনে আছে তো? অনিমার কথায় তিতির মোটেই মাথা তুলল না, লজ্জায় আড়ষ্ট হলো। নত মস্তিষ্ক আরো নত হলো। কিসব উল্টাপাল্টা বলা হচ্ছে তাকে। তিতিরের লাজে রাঙা মুখ দেখে হেসে উঠল সবাই। তিতির বসে আছে ফুলের রাজ্যে যেন। পুরো ঘরময় লাল সাদা নানা ধরনের ফুল সাজানো। দেয়ালের কিনারা ঘেঁষে ক্যান্ডেলের প্রহর। ফুলের মধ্যে দিয়ে জড়ানো ফেরি লাইটের সোনালি আলোয় ঘরটা আরো ঝলমল করছে। সফেদ বিছানার উপর লাল টুকটুকে বউ বসে আছে। হাঁটু অব্দি ঘুমটা টেনে দেওয়া তার। তিতিরের শরীরটা অবশ লাগছে অনুভূতির জোয়ারে। নিজেকে হাতড়ে বেড়াচ্ছে সে। ঈশানের রুমে এভাবে তাকে বসিয়ে রাখা হয়েছে। আজ থেকে তারা স্বামী স্ত্রী নামক পবিত্র বন্ধনে আবদ্ধ। বারবার তাকে এ কথাটা মনে করিয়ে দেয়া হচ্ছে। শোন, ফিল্মের নেকা নায়িকাগুলোর মতো একদম করবি না বুঝলি? ওই যে নাটক করে না, দাঁড়া দেখাচ্ছে। তমা একলাফে সরে গিয়ে দূরে দাঁড়ালো। নিজের ওড়নাটা মাথায় দিয়ে কনে সাজার নাটক করলো। ওড়নাটা কামড়ে ধরলো দাঁতে। কাদু কাদু মুখ করে দু হাত সামনে দিয়ে নিষেধ করে ভঙ্গি করলো। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিবাইয়া, আমি অন্ধকারে বন্ধ করে যাবো মরিয়া। হু হু করে হেসে উঠল ঘরের সবাই। সাথে সাথে আবার এগিয়ে গিয়ে চিত হয়ে শুলো তিতির পায়ের সামনে। হাতের গোলাপখানা নাটকীয় ভঙ্গিতে বাড়িয়ে ধরল তিতিরের দিকে। আপাতত সে ঈশান সেজেছে। কণ্ঠ মোটা করে ঘুমটার কোনা তুলল খানিকটা। সুখের পরশ দেব তোমায় থেকো না দূরে, শান্তি খুঁজে পাবে আমার প্রেমের আদরে। ঘরের মধ্যে এক একজন হাসতে হাসতে লুটুপুটু খাচ্ছে। তোমার অভিনয়ে গানের লাইনের মানে না বুঝলেও মেঝেতে হুড়মুড়িয়ে খেয়ে হাসছে রিয়া, রোশনি, রাফি। নিশু নুরি গড়িয়ে পড়ছে একে অপরের উপর। অনিমা ঋতু হাসতে হাসতে চোখে আসা পানি মুছছে। তিতিরের রক্তিম মুখ এখন অস্বাভাবিকভাবে রক্তিম হয়ে উঠেছে। একটু পর অনিমার শিখিয়ে দেওয়া সেসব আর এখন তোমার এহেন পাগলামি। লজ্জায় মরে যাচ্ছে সে। অনিমা এগিয়ে এসে বসলো পাশে। এখনো এমন লজ্জা পেলে চলবে? আমার বন্ধুটা তো এখনো ঘুমটা তুলেইনি। তিতির কিছু বলতে পারছে না, নারীসত্তা জেগে উঠেছে বারবার। ভেসে উঠছে স্বামী নামক ওই মানুষটার মুখচ্ছবি। বেজা চোখ জোড়া আড়াল করে বাড়ির ছেলের দায়িত্ব পালন করছে নয়ন। ভাইয়ের বিয়ের দায়িত্ব বলে কথা, কিন্তু বুকটা যে জ্বলছে, ভীষণ জ্বলছে। চোখের সামনে এতগুলো বছরে আগলে রাখা তার নয়নের মণিটা আজ অন্য একজনের নামে কবুল পড়ল। বুকের বাঁ পাশটা আর বেঁচে থাকতে সায় দিচ্ছে না। পরিবার, বড় ভাই, বাবা মা দিদা সবার খুশির কথা ভাবতে গিয়ে নিজের সুখটা গলা চেপে মেরে ফেলল সে। একটাবার মুখ ফুটে বলতে অবধি পারল না সে কথা। এ জীবনে আর পারবে না, কখনো না। সে অধিকার তার আর নেই। তার উপর হারাম তকমা জারি করা হলো আজ থেকে। আজ থেকে তার মনিটা তার বড় ভাইয়ের বউ। পুরুষ মানুষ কাঁদতে পারে না। না হলে সে বোধহয় দুনিয়াদারি এক করে কাঁদতো আজকে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, সে অধিকারটাও তার আর নেই। ঈশান বসে আছে নিচতলায় বন্ধুদের সাথে। নয়ন সেখানে থাকতে পারল না। আর কিছুক্ষণ পরে ঈশানকে বাসর ঘরে নিয়ে যাওয়া হবে। সবাই সেই প্ল্যান করছে। হাসি ঠাট্টা করছে, তার বুকটা আরো ঝারঝা হচ্ছে। নয়ন মাথা ব্যথার দোহাই দিয়ে উঠে এলো দোতলায়। এখানেও সমস্যা। ঈশানের ঘর থেকে শোনা যাচ্ছে নারী স্বরের হৈ হুল্লোড়। বাড়ির সব মেয়েরা এখন ওখানে কিনা। তিতিরের কাছে সবাই ঠায় দাঁড়িয়ে রইল সিঁড়ির মাথায়। ঘুরে নিজের ঘরে যেতে উদ্যত হতেই পিছন থেকে মেয়ে কণ্ঠের ডাক ভেসে আসে। নয়ন ভাই, তোমার গলা। ভেজা চোখ জোড়া দ্রুত হাতে মুছে পিছন ফিরল নয়ন। হাসি মুখে তাকিয়ে রইল। ঈশানের ঘরটা বেশ ওদিকে হয়ে ছুটে এলো তমা। দাঁড়ালো নয়নের সামনে, হাঁপাচ্ছে মেয়েটা। কিছু দরকার? তমা দুদিকে মাথা নাড়ল। না তো। আপনাকে কি আমি শুধু দরকারই খুঁজি? না তা নই। এত দৌড়ে আসলে যে, ভাবলাম ওদিকে কিছু লাগবে কিনা। না লাগবে না, আপনাকেই খুঁজছিলাম তখন থেকে। কোথায় ছিলেন? নিচেই তো ছিলাম। সব কাজ শেষ? নয়ন মাথা জাগায়। ওদিকে কোথায় যাচ্ছেন? আমার রুমে। তোমার মুখে বাজ পড়ল। এমা এখন রুমে কেন? ঘুম দরকার একটু। তমা আকাশ থেকে পড়ল। বলেন কি, এখন তো বড় ভাইয়া বাসর ঘরে ঢুকবে। গেট ধরবো না আমরা ভাই বোনেরা? এমনি এমনি বউ দিয়ে দিব? বারবার ঈশানের বউ শব্দটা বিরক্ত করছে নয়নকে। ভয়ানক কষ্ট হচ্ছে। এই যেমন এখন হলো। মলিন হাসলো। তোমরা করো, আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। তোমার সাথে সাথে চকিত হলো। দু পা এগিয়ে ব্যস্ত হাতে হাত ছোঁয়ালো নয়নের কপালে। নয়নও চমকে গেছে তোমার এহেন কার্যে। পিছিয়ে এলো খানিকটা। এমা আপনার শরীর তো গরম, ওষুধ খেয়েছেন? তেমন কিছু না, যাও তোমরা আনন্দ করো। নয়ন চলে যাওয়ার জন্য ঘুরলো। তোমার সামনে এসে দাঁড়ালো। খেয়েছেন কিছু? আপনাকে খেতে তো দেখলাম না। খাবার আর ওষুধ নিয়ে আসি কেমন? কোনো দরকার নেই, খেয়েছি।
সত্যি তো? হ্যাঁ, এখন যাও ওদিকটাই। আমাকে নিয়ে ভাবতে হবে না। তমা আশ্বস্ত হলো কিনা বোঝা গেল না। তবে নরম গলায় ডেকে উঠল, নয়ন ভাই। নয়ন চলে গেছিল বেশ খানিকটা, আবার ডাকে তাকালো। আমাকে কেমন লাগছে বললেন না তো? খুব সুন্দর। নয়ন আর দাঁড়ালো না, নিজের ঘরে ঢুকে আটকে দিল দরজা। তমা কিন্তু খুশি হতে পারল না। নয়ন ভাই যতই বলুক খুব সুন্দর, সে বেশ খেয়াল করেছে নয়ন ভাই তাকে দেখিনি আদতে। বসার ঘরের দেওয়াল জুড়ে রাজত্ব করা পুরনো আমলের বিশাল দেওয়াল ঘড়ির কাঁটাটা টিকটিক করছে। অন্যদিনের থেকে আজ শব্দটা ঈশানের কানে এসে বেশ জুড়ে জুড়ে লাগছে। কই অন্যদিন তো এই শব্দ কখনো খেয়ালই করে না সে, শোনাও যায় না। বাইরে তুমুল বৃষ্টি, দরজা জানালা আটকানো থাকা সত্ত্বেও সামান্য ভেন্টিলেটরের ছিদ্র দিয়ে সেই শব্দ বেশ আসছে ঘরের ভেতর। বসার ঘরের সোফায় গায়ে এলিয়ে ফোনে স্ক্রিনে চোখ রাখা ঈশানের। পাশের সোফাগুলোতে বসে আছে নিয়াজ, নাইম, সাজিদ। তারা বিয়ের ছবিগুলো দেখছে, তবে বারবার আর চোখে তাকাচ্ছে ঈশানের দিকে। ঈশানের মধ্যে ঘরে যাওয়ার কোনো তাড়া দেখতে পাওয়া যাচ্ছে না। নাইম খোঁচা দিল নিয়াজের ঘাড়ে। বল না ওকে বাসর রাতে তেরাটা কি বল না ওকে বাসর রাতে তেরাটা কি সারা রাত এখানে খালি মুখে বসে থাকবে? নিয়াজ হতাশ দৃষ্টি রাখলো ঈশানের দিকে। ছেলেটা গাধা নাকি? ওইরকম মোমের মতো একটা বউ বাসর ঘরে রেখে ঠায় বসে আছে, ফোন চালাচ্ছে এখানে বসে বসে। কন্ট্রোলে দাঁত দিতে হয় শালার। তেরামিতে ১ নম্বর প্রাইজ ওরই পাওয়া উচিত। নিয়াজ উঠে এসে বসলো ঈশানকে ঘেঁষে। সাজিদ নাইম অধীর আগ্রহে তাকিয়ে আছে সেদিকে। নিয়াজ বেশ গলা নামিয়ে বলল, দেওয়ান সাহেবকে উপুস ভাঙবেন না? ঈশান বিরক্ত চোখে তাকালো। নিয়াজ সরে বসলো খানিকটা। না মানে বলছিলাম উপুসের তো একটা সময়সীমা আছে, তাই বলছিলাম। জন্ম থেকে পুরুষ হওয়ার পরও এতদিন ছিলেন, ভালো কথা, পুণ্যের কথা। তবে ওই যে ৩ কবুলের পর উপোস ভাঙাটাও কিন্তু পুণ্যের মধ্যেই পড়ে। ঈশানের তপ্ত দৃষ্টি, গলার স্বর আরো নামিয়ে ফেলল নিয়াজ। শুকনো ঢুক গেল। উঠে দাঁড়িয়ে সরে দাঁড়ালো সাজিদদের কাছে। এবার গলা উছল, আঙ্গুল নাচিয়ে কড়া গলায় বলল, তাহলে সত্যিই ভাববো উপোস আজকে সত্যি রুষার কাছে ভেঙেছিস তুই? হোয়াট ননসেন্স নিয়াজ! ঈশানের ধমকে নড়েচড়ে উঠল নিয়াজ। জায়গা মতো তীর মেরেছে। দেওয়ান সাহেবের চরিত্র আঙ্গুল তোলা, আজ নিয়াজ পাছলে হই। আমি কেমন জানিস না তোরা? আমি ওরকম মেয়েদের সাথে। আর ইউ কিডিং মি? নিয়াজ ২ হাত তুলে থামানোর ভঙ্গি করলো। তাহলে বউয়ের কাছে যাচ্ছিস না কেন? ওটাই তো দাঁড়াই। এখন এনার্জি নেই। আর একটা বাজে কথা বললে কথা বলার জন্য গলার আওয়াজ খুঁজে পাবি না বলে রাখলাম। এবার সাজিদ উঠে দাঁড়ালো। তোকে সেই ল্যাংটা কাল থেকে চিনি। নাটক করবি না, যাচ্ছিস না কেন ঘরে? তিতিরের প্রতি উইক হয়ে যাবি তাই? ওকে দেখলে আর তোর সো কল্ড ইগো জাহির করে তোর জ্বালাময়ী কথাগুলো বলতে পারবি না, তাই তো? আমি ওর প্রতি কখনো উইক হব না। আই ডোন্ট ইভেন লাইক হার। কাকে বুঝাচ্ছিস সেটা? নিজেকে নাকি আমাদের? আমাদের হলে বলবো দরকার নেই। আমরা তোর থেকেও ভালো তোর মনের কথা বুঝতে পারছি। আর যদি বলিস নিজেকে বুঝ দিচ্ছিস, তাহলে বলবো দিস না। অযথা নিজেকে কষ্ট দেওয়ার মানে হয় না। তবে খানিকটা থামলো সাজিদ। ঈশান নির্বিকার অন্যদিকে দৃষ্টি দিয়ে বসে আছে। তবে যদি কারণটা রুষা হয়, আমি বলবো আমি সামলে নেব সবটা। এর জন্য তোর বা তিতিরকে আমি সাফার করতে দেব না। ঈশান ফট করে মুখ তুলল। চোখ মুখের তপ্ততা মিলিয়ে গেছে। কেমন একটা অসহায় লাগলো সে দৃষ্টি। বন্ধুর এমন রূপ তারা কেউ দেখেনি, অভ্যস্ত নেই তারা। তবে ঈশান সামলে নিল সাথে সাথেই। গম্ভীর গলায় বলল, সময় মতো সব হবে। সময়ের আগে আবেগের প্রকাশ বড় বড় মিশন ঘেঁটে দেই। এটা নিশ্চয়ই তোকে বোঝাতে হবে না আমার। সাজিদ বন্ধুর কথার জবাব দিতে পারল না। বুঝতে পারল ঈশান কি বোঝাতে চায়। তার মানে তিতিরকে সে অ্যাকসেপ্ট করবে না, কষ্ট দেবেই। তবে এই কথার পর তার দেওয়া কোনো যুক্তি টেকে না। কারণ ঈশানের কথাটা শতভাগ সত্য। তার থেকেও বড় কথা, আবেগ চাপা দেওয়ার কারণটা নেহাত ছোট নয়। যে কারণে শুরুটা এত ভয়ঙ্কর, সে কারণের গোটাটা না জানি কতটা জড়িয়ে আছে। তিতির এখনো ছোট। তার থেকেও বড় কথা, বয়সে আন্দাজ ওই ধরনের দুনিয়া, সেই দুনিয়ার ভয়ঙ্কর কার্যকলাপের সাথে সে মোটেও পরিচিত নয়। আবেগে ভাসিয়ে তার বিপদ ডেকে আনার থেকে ঢের ভালো সুখ যত দেরিতে আসে, আর শেষ অবধি সে সুখ জড়িয়ে রাখে। আর রইল কথা ঈশান। হাসি পেল সাজিদের। সাজিদ ঈশানের গায়ে হাত রেখে ঈশান চুপ করে থাকে। যা ঘরে যা, যা বোঝাপড়া কর গিয়ে। তোর বউ তুই কিভাবে সামলাবি তোর ব্যাপার। ঈশান উঠে দাঁড়ায়, ফোনখানা পাঞ্জাবিতে রাখে। ঘড়ির দিকে তাকায়, রাত 12:45। ঘরে যাওয়ার সত্যি তার বিন্দুমাত্র ইচ্ছে নেই। কিন্তু শরীর ক্লান্ত, অসম্ভব ক্লান্ত। আজকে সারাদিন যে দখল গেছে,
লম্বা ঘুম না দিলে চলবে না। ঈশান নিজের ঘরের সামনে এসে দাঁড়াতেই ঘরের ভিতর থেকে সবার গলা শুনতে পেল। যা ভিতরে, লজ্জা পাচ্ছিস নাকি? ঈশান ঘুরে তাকায়, নিয়াছরা তিনজনই এসে দাঁড়িয়েছে তার পিছনে। পাকা হাসছে তিনজনই। ধরে ভিতরে নিব? আমাকে এত দুর্বল লাগছে? তবে ভিতরে যে আছে তাকে দেখলে হবে। শাট আপ। অনি ঋতুকে জিজ্ঞেস কর। ওর মেয়ে হয়ে আজকের দিনে তোর বউকে দেখে প্রশংসায় মুখে ফেনা তুলে ফেলছে। ক্ষুধা কেন তাদের ছেলে করে পাঠালো না? ঋতু তো বলছে আগে জানলে ভাই একটা দত্তক দিত, বলতো তার বাপ মাকে এ বুড়ো বয়সেও, তাও তোর বউকে নিয়ে যেত। তোরা থামবি, অসহ্য লাগছে। তিনজনে শব্দ করে হেসে ফেলল। ভালোবাসি না পছন্দ করি না বলতে বলতে হেদিয়ে মরা তাদের বন্ধুর তিতিরকে দেখার পর রিয়াকশন কি হবে দেখার জন্য তর সইছে না কারুর। তবে বেশি আশা তারা মোটেই রাখেনি। এই ছেলের তো ভাঙবে, তবু মুচকাবে না। ঈশানের সাড়া পেতেই ঘরের ভিতর থেকে হুড়মুড়িয়ে বের হয়ে দরজা আটকালো সবাই। এ আবার কি সমস্যা? ঈশান ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ পড়লো, অনিমার দিকে প্রশ্ন চোখে তাকালো। আমার ঘরে আমি এখন যেতে পারবো না। পারবি, টাকা দে আগে। কিসের টাকা? কিসের টাকা মানে? হুড়পুড়ে বিয়ে করেছো, এমনি এমনি তার কাছে যেতে দেবো নাকি? খরচা করতে হবে। ঈশানের ওসব বিরক্ত লাগছে। এমনিতে মন মেজাজ ভালো নয়, তার উপর আবার শরীর ক্লান্ত। এখন এসব কাহিনী করার মানে হয়? আম সো টায়ার্ড অনি। শরীর খারাপ লাগছে, বুঝ একটু। যা বলার সকালে বলিস। সবাই জোরাজুরি করতে পারতো, তবে ঈশানের অ্যাক্সিডেন্টের কথা মনে হতেই নিমিষেই থেমে গেল সকলে। সকালে দিবি তো? ঈশান মাথা নাড়ে, বাকিরা কথা বাড়ায় না। দুজনেই ক্লান্ত, তাদের মধ্যে ছেড়ে দেওয়া উচিত। অনিচ্ছা সত্ত্বেও দরজা ছেড়ে সরে আসে সবাই। বি জেন্টাল, ওকে? বাচ্চা মেয়ে। কথাটা বলে নিয়াজ দৌড়ে করিডোর পার হয়ে যায়। সবাই অট্টহাসিতে ফেটে পড়ে। ঈশান তপ্ত চোখে দেখে সবাইকে। সবাই এরই মধ্যে হাসতে হাসতে যার যার রুমের দিকে যাচ্ছে। ঈশান ধীর পায়ে ঢুকে ঘরের ভিতরে। আলো নেভানো গোটা ঘরের। তবে সারি সারি ক্যান্ডেল পুরো ঘর জুড়ে। হাত বাড়িয়ে লাইটের সুইচ চাপতেই ফেরি লাইটগুলো জ্বলে ওঠে। বিছানাটা তার ফুলের রাজ্যে, থরে থরে সাজানো ফুল দিয়ে। সেখানে গুটিসুটি মরে বসে আছে তিতির। বাঁ পায়ের আঙ্গুলে অন্য পায়ের আঙ্গুল চেপে ধরে আছে। হাত কাঁপছে মেয়েটার। ঈশান দরজা আটকে ভিতরে আসে। ঘরের বড় বাল্ব খুলে নেওয়া হয়েছে। অগত্যা এভাবেই থাকতে হবে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, কেমন একটা অস্থির অস্থির লাগছে, ঘামছে রীতিমতো। এসির রিমোট চেপে পাওয়ার কমিয়ে দিল। ঈশানের কোনো সাড়া শব্দ না পেয়ে তিতির ততক্ষণে ধীরে সুস্থে বিছানা ছেড়ে নেমে এসেছে। ঈশান তাকায় এদিক ওদিক। এ মেয়েকে তার দিকে এভাবে আসার কথা কে শিখিয়ে দিয়েছে? তিতির নিচু হয়ে পায়ে হাত দিয়ে সালাম করলো ঈশানের। ঈশান চমকে উঠেছে, দু কদম পিছিয়ে গেল। গলা যথাসম্ভব ভারী করলো নিজের। কি হচ্ছে এসব? তিতির উঠল, মাথা নুয়ে রাখা, ঘোমটাটা একটু বড় করে টানা। তবে পাতলা জর্জেটের হওয়ায় স্নিগ্ধ মুখখানা দেখা যাচ্ছে, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, নাকে নথ বুদোয় ওঠা। ঈশান নিজের দৃষ্টি সরিয়ে নেই। শরীরটা কেমন একটা করছে। আগুন আর ঘি পাশাপাশি রাখার ফলাফল এটা। রাগ হচ্ছে তার, আসতে চাচ্ছিল না এ কারণেই। এটা নিয়ম, স্বামীর পা ছুঁয়ে সালাম করতে হয়। স্বামী শব্দটা কানে বাজতে লাগলো ঈশানের। সরে গেল তিতিরের সামনে থেকে, টেনে দিল জানালার পর্দা। বাইরের বৃষ্টি এক ফোঁটাও কমেনি, বরং উল্টো। এখন আরো ঝড়ো বাতাস বইছে। ধীরে সুস্থে নিজের পাঞ্জাবির উপরের কটির বোতাম খুলতে লাগলো ঈশান। তিতির ঠায় দাঁড়িয়ে রয়েছে সেখানে। ঈশান কেন কিছু বলছে না, বা তার এখন কি করা উচিত বুঝতে পারছে না সে। এই ভারী বেনারসি তো সারাটা দিন খুবই অস্বস্তি হচ্ছে তার। ঈশান কটিখানা খুলে রাখলো আলনার উপর। ধীরে ধীরে এগিয়ে এলো তিতিরের দিকে। বুকের তুরুতুরুটা আরো বেড়েছে তিতিরের। এই ঘরের পরিবেশটাই কেমন নেশা ধরানো। তার উপরে বাইরে আজ বৃষ্টি। বুকের উপর দুহাত ভাঁজ করে তীক্ষ্ণ দৃষ্টি রাখলো তিতিরের উপর। তিতির সে দৃষ্টি আজ পেয়ে লজ্জায় আড়ষ্ট হলো। এত লজ্জা পেতে হবে না, এগুলো খুলে ফ্রেশ হ। সারাদিন কিভাবে ক্যারি করছিস এসব? লোকটা একেবারে নিরামিষ। নতুন বউকে এভাবে ধমকে কেউ? ঘুমটা তুলে একবার দেখবে না মুখ? আগেই পাল্টাতে বলছে। তিতিরের নড়চড় না দেখে কপালে ভাঁজ পড়ল ঈশানের। এমনিতেই জ্বলন্ত আগুনের সামনে থাকা যায় না, তার উপর আগুন নিজ ইচ্ছায় ঠায় দাঁড়িয়ে আছে তাকে পুড়াতে। এত সহজে সে তো পুড়বে না। তার সামনে অন্য পুরুষের কথা বলার শাস্তি তোলা আছে তো। ঈশান হঠাৎ তিতিরের ঘুমটাটা তুলে ফেলল। লাল দুপাট্টাখানা গড়িয়ে পড়ল মেঝেতে। তিতিরের শরীর কেমন শিরশির করে উঠল। ঈশানেরও একই দশা। শরীরের সব শিরা উপশিরা কেমন জেগে উঠতে চাইছে। চোখের সামনে অপসরে দাঁড়িয়ে আছে। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো তার। হুট করেই
খানিকটা এগিয়ে গেল তিতিরের দিকে। তিতির বুকের ভেতরটায় ঝড় উঠেছে। বাইরে আজ কি ঝড়! তার দ্বিগুণ তো তার বুকের ভেতর। অনিমের বলা কথাগুলো মনে পড়তেই মাথা ঝিমঝিম করে উঠল। ঈশানের হাত ততক্ষণে গাল স্পর্শ করেছে তার। খসখসে পুরুষালী হাতের ঠান্ডা স্পর্শে ছোট্ট শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। শিহরণ বয়ে গেল গোটা শরীরে। চোখ বুজে এলো, মাথা এলিয়ে দিল সে হাতের মধ্যে। দুহাতে খামচে ধরল নিজের শাড়ি। ঈশান অনিমেষ তাকিয়ে আছে লজ্জায় তিরতির করে কাঁপতে থাকা তার বউ নামক নারীটির দিকে। সবাই ভুল বলেনি, সত্যি একটা পবিত্র ফুল মেয়েটা। নিষ্পাপ মুখখানা, রক্তিম হয়ে উঠেছে দুগাল, নাকের ডগা। ঈশানের এই মেয়ের উপর সব অভিমান সেই কখন ধুয়ে মুছে গেছে বাইরের ওই বৃষ্টিতে। এখন তো প্ল্যান করে আসা কোনো কঠিন কথাই শোনাতে ইচ্ছে হচ্ছে না, বরং এই আগুন জ্বলছে যেতে ইচ্ছে করছে। নিয়াজের ভাষায় এবার উপোসটা ভাঙতে ইচ্ছে হচ্ছে। ঈশান এখনো হাত সরায়নি। তিতির এতটুকুতেই শরীর ছেড়ে দিতে চাইছে। আজকের অনুভূতি তাই কেমন একটা অন্যরকম। প্রশান্তি সরে যেতে পারছে না, চাইছেও না। সবাই বারবার বলে দিয়েছে আজ ঈশান যা চাই সেটা দিতে, নিষেধ না করতে। এমনিতেই কত জকি করে বিয়েটা হচ্ছে। ঈশান রাজি হয়েছে তার মতো করে চলতে। আজ রাত যাই করুক সে বাধা না দিতে। ঈশানের চোখ পড়ে শাড়ির আঁচলের নিচে উন্মুক্ত ফর্সা লতানো কোমরে। কটি দেশের উপর শাড়ির অংশটুকু এখন দেখতে ইচ্ছে হচ্ছে না, যেটুকু সরিয়ে ফেলতে মন চাচ্ছে। ঈশান তাকায় চোখ বুজে থাকা তিতিরের দিকে, ঘুর লাগা চোখ ফেরায় বাঁকানো কোমরের দিকে, হাত বাড়ায় সেদিকে। হঠাৎই কর্কশ স্বরে বেজে ওঠে পকেটে থাকা ফোনটা। তার ফোনের সাউন্ড মোটেই কর্কশ নয়, তবে এই মুহূর্তে বড্ড অসহ্য লাগলো। এটা কল করার সময়। তিতির ততক্ষণে চমকে কয়েক পা পিছিয়ে গেছে। ধপ করে বসে পড়ল বিছানার কিনারায়। লজ্জায় চোখ তুলতে পারছে না মেয়েটা। ঈশান দেখলো লাজে রাঙা সেই বউটাকে। ঠোঁটের কোণে বাঁকা হাসি এসে মিলিয়ে গেল। সবে তো শুরু, এ লজ্জা ভাঙবো অনেক লজ্জা দিয়ে, অপেক্ষা করো। মনে মনে কথাগুলো আওড়িয়ে পকেট থেকে ফোনটা বের করে এগিয়ে এসে দাঁড়ালো জানালার কাছে। নাম্বারটা হচ্ছে না, কোনো ল্যান্ডলাইন থেকে আসা কল। কপালে চিন্তার ভাঁজ পড়ল। রিসিভ করলো ফোনটা। উপাস থেকে মুহূর্তেই নীরবতার পর শোনা গেল কণ্ঠ। ঈশান দৃষ্টি রাখল তিতিরের দিকে। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে উঠল। ঈশানের স্বাভাবিক মুখ অস্বাভাবিক কঠিন হয়ে গেল। হাতের মুঠো শক্ত করে ফেলল। দাঁত কেমিরিয়ে উঠল। ডোন্ট, আই সে ডোন্ট ট্রাই টু ডু এনিথিং রং উইথ হার। উপাসের ভয়ঙ্কর হাসি শোনা গেল। সে পাশের মানুষটা বোধহয় আরো কিছু বলল। ঈশান আশার দেওয়ানকে ভয় পেল সে কথায়। বুক কাঁপল হয়তো। অসহায় দৃষ্টি ফেরালো তিতিরের দিকে। তিতির উল্টো হয়ে আছে, মাথা নুয়ানো। নতুন বউ, একটু আগে শুরু হওয়া স্বামী সোহাগের লজ্জায় আড়ষ্ট। একটু পর সে স্বামী নামক ব্যক্তি তাকে হয়তো আরো সোহাগে বাসাবে, সে ভয়ও খানিক আছে মনে। ঈশানের নিজেকে অসহায় লাগলো এবার। ফোনের লোকটা জবাবের অপেক্ষা করছে। ঈশান গলার আওয়াজ খাদে নামালো, তিতিরের কান পর্যন্ত যাতে না যায় কথাগুলো। এই মুহূর্তে তোর সময় ভালো, খেলা তোর হাতে। তাই আমি খানিকটা স্যাক্রিফাইস করলাম। তবে ভাবিস না ভয় পেলাম। ঈশান আসাদ দেওয়ান তোদের মতো নরকিটকে ভয় পাই না। নিজের জীবনের পরোয়া তো আরো নই। তবে তোরা তো আবার সামনে থেকে খেলতে ভয় পাস, ছুরি মারিস পেছন থেকে। ওকে, আই এগ্রিড। তবে আমিও সময় মতো সব বুঝে নেব। ঈশান আসাদের থেকে কিছু কেড়ে নেওয়া এত সহজ লাগে? তাও আবার সে যদি হয় তার বিয়ে। বাকি কথা বলল না ঈশান। ফোন রাখ, আর কাউন্ট ডাউন শুরু কর নিজের। তোর নামে বলি ছড়াবো। সেদিনই না হয় আমার উপোস ভাঙবো তোর সামনে। এখন দিলাম সে পবিত্র ফুলটাকে কষ্ট, যা। ফোন কাটলো ঈশান। ফোনটা টেবিলে রাখলো। দু হাতে ডলল চোখ মুখ। মাথার চুল খামচে ধরল। তাকালো তিতিরের দিকে। মেয়েটা এখনো ওভাবেই বসে আছে। চোখ বুজলো, দীর্ঘশ্বাস ফেললো। কি বলা যায় ভেবে চট করে গুছিয়ে ফেললো। এগিয়ে এলো তিতিরের সামনে। তিতির ঈশানের উপস্থিতি টের পেল। চোখ বুজে ফেললো সাথে সাথে। তোর সাথে আমার কিছু কথা আছে। তিতির মাথা নাড়ল, মিনমিন করে বলল, বলুন। কথাটা তোকে আমার অনেক আগেই বলা উচিত, আই গেস, যখন তুই তোর প্রেমিকের কথা বলেছিলিস আমাকে। তিতির চমকে তাকালো ঈশানের দিকে। প্রেমিক? কি বলছে এটা? রাহাত ভাই ওর প্রেমিক ছিল না, এটা সে কখনো বলেছে? আর আজ এটা নিয়ে আলোচনা করার সময়? ব্যস্ত হয়ে বলার জন্য উদ্যত হতেই থামিয়ে দিল ঈশান। আমাকে শেষ করতে দে। তোর লাইফে যেই থাকুক, আমার মাথা ব্যথা নেই সেটা নিয়ে, কিন্তু আমার দিকটা তোর জন্য জানা দরকার। ঈশান পিছনে থাকা নিজের হাতের মুঠো শক্ত করে ফেলল। বুকটা চিনচিন করছে, মুখটা যথাযথ কঠিন করে ফেলল। আমি তোকে ভালোবাসি না তিতির, আমার জীবনে অন্য কেউ আছে।
এক মুহূর্তের জন্য মাথা শূন্য হয়ে গেল তিতিরের। ভালোবাসি না শব্দটা তার কাছে স্বাভাবিক লেগেছে, কারণ জানতো এটা সে। তার দিক থেকে ও তো হুট করেই সব। সময় তো লাগবেই। তবে পরের কথাটা, অন্য কেউ আছে মানে? হতবাক হয়ে তাকিয়ে রইল সে।